একটু ভেবে দেখুন তো, একটা বিনিয়োগের দাম কয়েক মাসের মধ্যে প্রায় ৩ গুণ হয়ে গেল, আর তারপর হঠাৎ একদিনেই সব শেষ। হুড়মুড় করে ভেঙে পড়ল পুরো বাজারটা। ঠিক এমনটাই ঘটেছিল ২০২৫ সালের রুপোর বাজারে। তো এই যে ঐতিহাসিক পতন, এর পেছনে আসলে কি ছিল? শুধুই কি একটা খবর, নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা চলছিল? চলুন আজ সেই রহস্যটাই একটু ভেদ করা যাক। ভাবা যায়, মাত্র এক রাতের মধ্যে রুপোর দাম কমে গেল ৮%, মানে প্রতি কেজিতে প্রায় ২১,০০০ টাকা, একদম হাওয়া। যারা নিজেদের জমানো টাকায় মূল্যবান ধাতুতে রেখেছিলেন, তাদের জন্য সকালটা যে কীরকম ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এক কথায় একটা দুঃস্বপ্নি। এই পতনটা যে কতটা সাংঘাতিক ছিল সেটা বুঝতে হলে এর ঠিক আগের ছবিটা একবার দেখতে হবে। বছরের শুরু থেকে দাম বেড়েছিল প্রায় ৩ গুণ, মানে রকেটের গতিতে উঠছিল সবকিছু, আর তারপরেই এমন একটা আকস্মিক পতন। ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য। তাহলে আসল প্রশ্নটা হলো, কেন কেন ঘটল এমনটা? কোন কোন কারণ কাজ করছিল এই বিশাল পতনের পেছনে? চলুন এক এক করে উত্তরগুলো খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, এই যে তদন্ত, এর প্রথম ধাপটাই হলো সেই ট্রিগার পয়েন্টটা খুঁজে বের করা। মানে ঠিক কোন জিনিসটা এই বিক্রির ঝড়টাকে শুরু করেছিল। আর এর মূলে যদি আমরা যাই, তাহলে দেখব একটা বড় ভূ-রাজনৈতিক ঘটনা লুকিয়েছিল। পতনের শুরুটা হয়েছিল একটা খবর দিয়ে, আর মজার ব্যাপার হলো খবরটা কিন্তু বেশ ভালো ছিল, যেটা শুনে সবার স্বস্তি পাওয়ার কথা। খবরটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই শান্তির খবরটাই রুপোর বাজারের জন্য হয়ে দাঁড়ালো একটা অশনি সংকেত। এখন মনে প্রশ্ন আসতেই পারে, শান্তির খবরে দাম কমবে কেন? ব্যাপারটা আসলে খুব সহজ। সোনা বা রূপা মতো ধাতুগুলোকে বলা হয় সেফ হেভেন বা নিরাপদ আশ্রয়। মানে যখন যুদ্ধ বা উত্তেজনা চলে, বিনিয়োগকারীরা ঝুঁকির ভয়ে তাদের টাকা এখানে রাখে। কিন্তু যেই শান্তি ফিরে আসার সম্ভাবনা দেখা দেয়, সেই ভয়টাও তো কমে যায়, তাই না? তখন তারা লাভটা তুলে নিয়ে আবার শেয়ার বাজারের মতো জায়গায় ফিরতে শুরু করে। আর ঠিক এটাই ঘটেছিল। তো শান্তি আলোচনার খবরটা ছিল ট্রিগারের মতো, কিন্তু সত্যি বলতে কি, বাজার তার অনেক আগে থেকেই একটা বিপজ্জনক অবস্থায় ছিল। অনেক বিশেষজ্ঞই কিন্তু বিপদ সংকেত দেখতে পাচ্ছিলেন। কি ছিল সেই সংকেতগুলো? চলুন সেটাই একটু দেখা যাক। টেকনিক্যাল অ্যানালিসিসে একটা টার্ম খুব ব্যবহার হয়, যাকে বলে প্যারাবলিক রাইজ। এর মানে কি? মানে হলো যখন কোনো কিছুর দাম খুব দ্রুত, মানে প্রায় খাড়াভাবে ওপরের দিকে উঠতে থাকে, একটা প্যারাবলার মতো। রুপোর ক্ষেত্রে কিন্তু ঠিক এটাই ঘটছিল। আর বিশেষজ্ঞরা একটা জিনিস খুব ভালো করে জানেন, যা কিছু রকেটের গতিতে ওঠে তা সেভাবেই নিচে আছড়ে পড়ে। বিটিআইজির একজন অ্যানালিস্ট জোনাথন ক্রেন্সকি ঠিক এই কথাটাই বলেছেন। তার মতে এই ধরনের উত্থানের পরিণতি একটাই হয়, একদম সমান আর বিপরীতমুখী একটা ভয়ঙ্কর পতন। একটা ডেটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। রুপোর দাম তখন তার ২০০ দিনের গড় মূল্যের চেয়ে ৯৯% ওপরে চলে গিয়েছিল। ৯৯%। এটা একটা বিরল ঘটনা। সহজ কথায় বলতে গেলে বাজারটা যেন জ্বরে কাঁপছিল। আর এই অস্বাভাবিক পরিস্থিতি কিন্তু পতনেরই ইঙ্গিত দিচ্ছিল। এই ধরনের পরিস্থিতিকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ব্লো অফ টপ। মানে এটা হলো সেই শেষ মুহূর্তের বিস্ফোরণটা, যখন দাম একদম চূড়ায় পৌঁছে যায়, আর ঠিক তারপরেই শুরু হয় পতনের খেলা। আর পতনের ঠিক আগের শুক্রবার কি হয়েছিল জানেন? রুপোর দাম একদিনে ১০%-এরও বেশি বেড়ে গিয়েছিল। সাধারণ বিনিয়োগকারীরা তো এটা দেখে হয়তো আরও উৎসাহিত হয়েছিলেন, কিন্তু যারা বিশেষজ্ঞ তারা ঠিকই বুঝেছিলেন যে এটা আসলে র্যালির শেষ নিঃশ্বাস। শুধু তাই নয়, ওই সপ্তাহে রুপোর দাম বেড়েছিল ১৮%, যা ছিল গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি। মানে সবকিছুই একটা দিকেই ইঙ্গিত করছিল, বাজারটা একদম ক্লান্ত হয়ে পড়েছে। আর দেখুন, ইতিহাস কিন্তু সাক্ষী। রুপোর ক্ষেত্রে এমন ঘটনা এটাই প্রথম না। ১৯৮০ সালে হান্ট ব্রাদার্স স্কুইজের পর দাম ৯০%-এরও বেশি পড়ে গিয়েছিল। আবার ২০১১ সালেও একই রকম একটা র্যালির পর পতন হয়েছিল ৭৫%-এর বেশি। আর এবার দাম উঠেছিল প্রায় $৮৩। তো ইতিহাস যদি আবার ফিরে আসে, তাহলে পতনটা ঠিক কতটা বড় হতে পারে? আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডের মনীষ বান্থিয়া ঠিক এ কথাটাই বলেছেন, যে ইতিহাস বলে রুপোর এমন চোখ ধাঁধানো উত্থানের শেষটা সাধারণত শান্তভাবে হয় না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ভূ-রাজনীতিক কারণে বিক্রি শুরু হলো, আর টেকনিক্যাল কারণে বাজারটা পতনের জন্য একদম তৈরিই ছিল। কিন্তু এর সাথে আরও কিছু জিনিস যোগ হয়েছিল, যা আক্ষরিক অর্থেই আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে আর পতনটাকে আরও দ্রুত করে তুলেছে। মূলত ৩টে জিনিস এই পতনকে আরও ভয়ঙ্কর করে তোলে। ১ নম্বর, শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ মার্জিন বাড়িয়ে দেয়।
মানে রূপো ধরে রাখার খরচ বেড়ে যায়, তাই অনেকেই বিক্রি করতে বাধ্য হয়। 2 নম্বর, ডলার শক্তিশালী হতে শুরু করে, যার উপর আকর্ষণ কমিয়ে দেয়। আর 3 নম্বর, বিনিয়োগকারীরা ভয় কাটিয়ে আবার শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় ফিরতে শুরু করে। এই 3টে কারণ একসাথে মিলে একটা সাধারণ পতনকে বিধ্বংসী ক্র্যাশে পরিণত করে। তো কারণগুলো তো বোঝা গেল, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এরপর কি? এটা কি শুধু একটা সাময়িক কারেকশন, নাকি একটা বিশাল পতনের শুরু? চলুন শেষ ভাগে দেখেনি বিশেষজ্ঞরা কি ভাবছেন। এখানে কিন্তু দুটো একদম ভিন্ন মত উঠে আসছে। একদিকে রিলায়েন্স সিকিউরিটিজের জিগার ত্রিবেদীর মতো বিশেষজ্ঞরা বলছেন বাজারের মূল ট্রেন্ডটা এখনও পজিটিভ, যদিও বেশ অস্থির। আবার অন্যদিকে বিটিএজির জোনাথন ক্রিন্সকির মতো অ্যানালিস্টরা মনে করছেন সামনে 25 থেকে 30% পতন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তার মানে মূল কথা হল, বাজার এখন একটা চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে রূপোর এই যে অবিশ্বাস্য দৌড়, সেটা আপাতত থেমেছে, কিন্তু আসল প্রশ্নটা থেকেই যাচ্ছে। এটা কি একটা বড় উত্থানের আগে সামান্য বিরতি, নাকি একটা ভয়ঙ্কর পতনের একদম শুরু? দেখুন, ইতিহাস আমাদের বারবার সতর্ক করে, কিন্তু লোভও তো আমাদের আশাবাদী করে তোলে। শেষ পর্যন্ত কোনটা জিতবে, লোভ নাকি ইতিহাস? তার উত্তর হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।